সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশকে আপনারা আজকে যেভাবে দেখছেন, ১ বছর আগে, ২ বছর আগে, ৩ বছর বা ৫ বছর আগে কোনোদিন কল্পনাও করেননি আপনার প্রিয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকের জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে কি ঘরে ঘরে তেল নেই, গাড়ি চলছে না, লাইনের মাইলের পর মাইল মানুষ লাইন দিয়েও তেল পাচ্ছে না। সরকার বাহাদুর বলছেন তেলের কোনো অভাব নেই, স্মরণকালের ইতিহাসে সবচাইতে বেশি তেলের মজুদ রয়েছে। পুরো পৃথিবীতে এই হরমুজ প্রণালী বাদ দিয়েও কিন্তু তেলের অভাব কিন্তু পৃথিবীতে নেই। দ্বিতীয়ত, আমরা দেখছি বিদ্যুৎ এখন আর আসে না, যায় না, বিদ্যুৎ শুধু মাঝে মাঝে দেখা দিতে আসে। তারপর সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে, গাড়ি ভাড়া দ্বিগুণ তিনগুণ বেড়ে গিয়েছে, যার ফলে মানুষের জীবনের অবস্থা দুর্বিষহ। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এইসব কিছু ছাপিয়ে বাংলাদেশের যে জাতীয় সংসদ, সেটি একটি সার্কাসে পরিণত হয়েছে। এই সার্কাস্টিক জাতীয় সংসদে যেই সব কথাবার্তা, আচার আচরণ, আলাপ আলোচনা হচ্ছে, আমরা একটা ডাইরেকশন পাচ্ছি, আমরা একটা দিক নির্দেশনা পাচ্ছি দেশটি আসলে কোথায় যাচ্ছে। সেই দিক নির্দেশনাটি হলো বাংলাদেশটি আসলে মৌলবাদী চক্রের খপ্পরে পড়েছে। এই আধুনিক কিছু ছেলেপেলে বঙ্গবন্ধুর গান বাজিয়ে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের গান বাজিয়ে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমরা সবাই মুজিব সেনা, এই রকম স্লোগান দিয়ে মানুষকে প্রতারিত করে বাংলাদেশটাকে এখন এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের একমাত্র গন্তব্য এখন আফগানিস্তান, সোমালিয়া। বাংলাদেশের মানুষের একমাত্র গন্তব্য এখন মৌলবাদী স্থান। এই মৌলবাদী স্থানের দিকে কিভাবে যাবে, এটাতে যাওয়ার জন্য ভিত্তিভূমিটি তৈরি করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই মৌলবাদী শক্তিকে নার্সিং করেছে, সমাজের বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করেছে এবং তাদেরকে ক্রিয়াকাণ্ড চালানোর জন্য রুট লেভেলের মানুষকে মিথ্যা ভুল বুঝিয়ে, ধর্মের ভয় দেখিয়ে তাদেরকে দলে ভেড়ানোর জন্য এবং বেহেশতের টিকিট বিক্রি করার জন্য করে তাদেরকে দলে বেড়ানোর জন্য চেষ্টা করেছে। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন কমিশনের বিধি অনুসারে ধর্মীয়ভাবে ধর্মের ব্যবহার রাজনীতিতে নিষিদ্ধ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় উন্মাদনা ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে যদি কোনো সভা সমাবেশ করে, তাহলে তার সদস্যপদ বাতিল হবে। কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন জামাতে ইসলামী ধর্মের টিকিট বিক্রি করেছে, তাদের কিছুই হয়নি। এখন এই ডক্টর ইউনূস 18 মাস পরে বিদায় হওয়ার পর, জারুপেটা করে বিদায় হওয়ার পর এখন এসছেন তারেক জিয়া। এই তারেক জিয়া এসে বললেন আমার একটি প্ল্যান আছে। আপনারা জানেন হিস্ট্রিক্যালি আই হ্যাভ এ ড্রিম, এই কথাটি বিখ্যাত আমেরিকান লিডার মার্টিন লুথার কিংয়ের ছিল। তিনি বলেছিলেন তার একটি আই হ্যাভ এ ড্রিম, এবং তিনি পুরা 2 ঘন্টা ব্যাপী তার ড্রিমটা কী ছিল সেটা ব্যাখ্যা করেছেন। আর আমরা এমন এক নেতা পেলাম, তিনি শুধু স্বপ্নই দেখেন, কিন্তু কী স্বপ্ন যে দেখেন এটা জাতি জানে না, দেশ জানে না। এখন আমরা আস্তে আস্তে আন্দাজ করা শুরু করেছি। বাংলাদেশ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, অর্থাৎ ডক্টর ইউনূসের আমলে যে অর্ডিন্যান্সটি হয়, আপনাদের সাধারণ মানুষের জন্য বলে রাখি, পার্লামেন্ট যখন সেশনে থাকে না, রাষ্ট্রে যখন পার্লামেন্ট থাকে না, তখন সেরকম অবস্থায়, অথবা পার্লামেন্ট আছে কিন্তু এই সময় পার্লামেন্ট সেশনে নাই, জরুরি প্রয়োজনে একটি আইন যদি করতে হয় সেটি পার্লামেন্ট করে, কিন্তু পার্লামেন্ট সেশনে না থাকলে, অথবা পার্লামেন্ট ভেঙে গেলে, অথবা কোনো কারণে পার্লামেন্টকে ডিসলভ করা হলে, তখন প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশ জারি করানো হয়। এই অধ্যাদেশটি আইন আকারে কাজ করে প্রেসিডেন্ট সিগনেচার দেওয়ার পর। কিন্তু যখনই কোনো পার্লামেন্টের অস্তিত্ব হয়, সেই পার্লামেন্ট 60 দিন কার্য দিবস করার পর যদি এই অধ্যাদেশটিকে বিল আকারে সংসদে পাশ না করায়, তাহলে সেটি বাতিল হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখেন ডক্টর ইউনূস যেটি করেছে,
ডক্টর ইউনূস করার পর সেটি ছিল আইন, অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সটি আইন আকারে চলছিল, কিন্তু যখনই তারেক জিয়া ক্ষমতা আসলেন, তিনি ক্ষমতা এসে যখন পার্লামেন্ট বসালেন, ওই পার্লামেন্টের 60 কার্যদিবস শেষ হওয়ার আগে যদি এই বিলটি তিনি পাশ না করাতেন, তাহলে সেটি অপমৃত্যু হয়েছে, অর্থাৎ সেই বিলটি হয় নাই বলিয়েই ধরে নেওয়া হতো। অর্থাৎ ওই 60 দিন যাওয়ার পরে এই আইনটি বাতিল হয়ে যেত। কিন্তু তারেক রহমান অন্য অনেক দিনই সে এখনও পাশ করান নাই, কিন্তু এই 60 দিনের যাওয়ার আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশটি জারি করেছেন সেটি কিন্তু তিনি পাশ করিয়ে দিয়েছেন। খেয়াল করে দেখেন, এই পাশ করানোর ফলে কি হলো, এই যে বিরোধী দলের মাঠ, অর্থাৎ রাজনীতির মাঠ জামাতের দখলে থাকলো, মৌলবাদী শক্তির দখলে থাকলো, যারা পীরকে মারে, যারা বাউলকে পিটায়, যারা সঙ্গীত শিল্পীদেরকে পিটায়, যারা নাটকের মঞ্চে হামলা করে, এই রকম যারা স্বাধীনতার ভাস্কর্য ধ্বংস করে, তাদের হাতে চলে গেল। এখন আস্তে আস্তে বিএনপির যখন নেতারা কর্মীরা আস্তে আস্তে চাঁদাবাজকে শিল্পের জায়গায় নিয়ে যাচ্ছে, তারা যখন সেই জায়গায় ব্যস্ত, ফুটপাত থেকে চাঁদা নিবে, রেল স্টেশন থেকে চাঁদা নিবে, নৌকা গোদোয়ারা থেকে চাঁদা নিবে, গরুর হাট থেকে চাঁদা নেবে, এইভাবে তারা চাঁদা নিয়ে নিয়ে টাকার বহর বানাচ্ছে। এদিকে মাঠ দখল করছে জামাতে ইসলামী, আর এই জামাতে ইসলামের কাছে বিএনপিকে পরাজয় বরণ করতে হবে। আর বিএনপি যখনই জামাতে ইসলামের কাছে পরাজয় বরণ করবে, তখনই বাংলাদেশ আফগানিস্তানে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে। এখন বিএনপির পরাজয়টা এখন সময়ের ব্যাপার, কারণ বাংলাদেশে মানুষ যে হোপ এবং স্পাইরেশন নিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিল, বিএনপিকে ক্ষমতায় আনার মূল কারণ ছিল যে জামাতকে ঠেকানোর জন্য, যে এই দেশের জামাতকে, স্বাধীনতা বিরোধীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। কিন্তু বিএনপি মানুষের সেই স্বপ্নকে ধারণ করতে পারেনি এবং পারছে না। প্রথমেই যারা আওয়ামী লীগের প্রতি সিম্পেথাইজ ছিল, যেই সব মানুষ আওয়ামী লীগকে ভোট দিত, আওয়ামী লীগ হয় করে না কিন্তু মুক্তিযোদ্ধাকে ভালোবাসে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ভালোবাসে, তারা বিএনপিকে ভোট দিয়েছে এই আশায় যে আওয়ামী লীগ ফিরে আসবে, সুস্থ ধারার রাজনীতি হবে, বাংলাদেশের পক্ষের দুইটা শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু বিএনপি জামাতের সাথে আতাত করে সেটি ধ্বংস করে দিয়েছে। এখন বিএনপি বেঁচে থাকা এবং ধ্বংস হয়ে যাওয়া ডিপেন্ড করে আওয়ামী লীগ ফিরে আসার উপরে। আওয়ামী লীগ যত তাড়াতাড়ি ফিরে আসবে, বিএনপি তত বেঁচে যাবে। আর যদি আওয়ামী লীগ ফিরে না আসে, যত দেরি হয়, বিএনপি তত ধ্বংসপ্রাপ্ত হবে, আর সেই জায়গাটি মৌলবাদী গোষ্ঠী দখল করে নেবে। আপনারা একটা কথা খেয়াল করে দেখেন, বিএনপির ক্যালকুলেশনটা যে জায়গায় ভুল হয়েছে, আওয়ামী লীগ কিন্তু আগামীকাল, আজকে, পরশুদিন ক্ষমতায় যাওয়ার জন্য বসে নেই। আওয়ামী লীগের এখন যেটা দরকার এবং আওয়ামী লীগ যেটা করছে, যে আমাদের একটা ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের সরকার ফেল হয়েছে, আমরা টিকে থাকতে পারিনি, আমাদের দলের প্রধানকে দেশ থেকে বিদেশে গিয়ে জীবন বাঁচাতে হয়েছে। আমরা অনেকেই সম্পদ হারিয়েছি, অনেকে জীবন হারিয়েছে, অনেকে কারাভোগ করছে, অনেকে মিথ্যা মামলায় জালে সারখার হয়ে গেছে। ঠিক এই অবস্থা থেকে আমাদের এখন সময় লাগবে দলকে গঠন করা, আমাদের সময় লাগবে আমাদের পরাজয়ের কারণ অনুসন্ধান করা, আমাদের সময় লাগবে মানুষের কাছে আবার আমাদের যে নীতি আদর্শ সেটাকে সঠিকভাবে তুলে ধরে আমাদের দিকে টানিয়ে আনতে। কিন্তু এই সময়টায় আমরা যদি মাঠে থাকি, তাহলে অন্তত মাঠে মৌলবাদী শক্তি, পাকিস্তানপন্থী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি, ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ধর্মান্ধ শক্তি সেইভাবে মাঠটাকে দখল করতে পারে না। বিএনপিকে জামাতে ইসলাম বলেই দিয়েছে, আমরা তোমাদেরকে ক্ষমতায় থাকতে দিলাম, তোমরা আমাদেরকে মাঠ দখল করতে দাও। বিএনপি ভুলে গেছে, তারা যখন মাঠ দখল করে নিবে, তখন বিএনপিকে জঙ্গি আক্রমণ করে ক্ষমতার থেকে উচ্ছেদ করবে। আর সেই ক্ষমতার থেকে উচ্ছেদ করার পর এই দেশে জঙ্গিবাদ, মৌলবাদ কায়েম হবে। এই জঙ্গিবাদ, মৌলবাদ কায়েম হওয়ার জন্য বিএনপি সেই পথ করে দিচ্ছে। এখন সময় আছে, এখনো সুযোগ আছে। যদি বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের মানুষদেরকে যদি
আইনের ভিত্তিতে আইনগতভাবে অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়, তাদের উপর থেকে কার্যক্রম নিষিদ্ধের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তাহলেই কিন্তু বিএনপিও বাঁচবে, বাংলাদেশও বাঁচবে। আর তা না হলে বিএনপিও ডুববে, বাংলাদেশও ডুববে। কেননা আপনারা অতীতে দেখেছেন মাঠ কখনো খালি থাকে না। আপনি না থাকলে আমি থাকবো, আমি না থাকলে আরেকজন থাকবে, আরেকজন না থাকলে অন্য কোথাও থেকে এসে আরেকজন জায়গাটি দখল করবে। আপনারা দেখেছেন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন ভারত দখল করে নেওয়ার কথাবার্তা আমরা শুনেছি। পাকিস্তানের মন্ত্রীরা প্রতিদিন বাংলাদেশে আসে, বিনা ভিসায় বাংলাদেশে চলে আসে, তাদের জাহাজ আসতে কোনো চেক করতে হয় না। আজকে আপনি দেখেন জামাত শিবিরের কর্মীরা বাংলাদেশে কী রকমের নৈরাজ্য সৃষ্টি করেছে। আপনি দেখেন গতকাল চট্টগ্রামে কারো নাকি পা কেটে নিয়ে গেছে। চট্টগ্রামে কালকে যে আন্দোলন হয়েছে, সরকার এসছে এখনো 3 মাস হয় নাই, এখনই সরকারের বিরুদ্ধে যেই রকম কথাবার্তা জামাতে ইসলামী বলছে, এনসিপি বলছে এবং জামাতের অন্যান্য জোটের লোকেরা বলছে, এতে করে বোঝা যায় যে জামাত সরকার এখনই আর বিএনপিকে সময় দিতে নারাজ। তাদেরকে চারদিক থেকে কোণঠাসা করে নিয়ে আসবে এবং বিএনপিও তার যে থিঙ্ক ট্যাঙ্ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মতো যেসব নেতারা আছে, তারা কিন্তু এখন দলে কোণঠাসা হয়ে আছে। তারা এখন রাজনীতি থেকে অবসরে যাওয়ার চিন্তা করছে। আর সেই জায়গায় উগ্রবাদের সাথে যাদের সম্পর্ক, জঙ্গিবাদের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে সামনের দিকে নিয়ে আসছে। এর ফলে বিএনপির রাজনীতিও যে অদূর ভবিষ্যতে ধ্বংসের মুখে পতিত হবে সেটা অনিবার্য। এই অনিবার্য পরিণতি থেকে যদি বাঁচতে হয় তাহলে এখনই 1971 সালের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার মানুষ, শিল্পী, সাহিত্যসেবী, কবি, লেখক, বুদ্ধিজীবী, বাউল, মাজারের সেবক, এই রকম প্রান্তিক লেভেলের সমস্ত মানুষদেরকে এক জায়গায় নিয়ে বাংলাদেশমুখী রাজনীতিটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।